আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এবিসি স্কুল। আমি রায়হান। আজকে তোমাদের পিএইচসি গণিত বইয়ের নবম অধ্যায় নিয়ে কথা বলবো। নবম অধ্যায়ের নামটা হচ্ছে শতকরা, অর্থাৎ এই অধ্যায়টিতে শতকরা সংশ্লিষ্ট যে অঙ্কগুলো রয়েছে এবং লাভ ক্ষতি সম্পর্কে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান আমরা দেখে নেব। তোমাদের কাছে কিন্তু এই অধ্যায়টা একেবারে একটা নতুন অধ্যায়, কারণ তোমরা চতুর্থ শ্রেণী বা তৃতীয় শ্রেণীতে আসলে এই ধরনের কোনো অঙ্ক করে আসনি। সো তোমাদের কিন্তু একটু মনোযোগী হতে হবে এবং অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। শতকরা অধ্যায়ের অঙ্কগুলো বোঝার আগে আমাদের এই অধ্যায়ের কিছু বেসিক জিনিসকে জানতে হবে বা কিছু সূত্র তোমাদের জেনে নিতে হবে। আচ্ছা, প্রথমেই চলো দেখে নেওয়া যাক যে শতকরা এই কথাটা আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি। ওকে, ধরে নাও তোমাকে একটা প্রশ্ন করা হচ্ছে যে তুমি যে বিদ্যালয়ে পড়ো সেই বিদ্যালয়ে তোমার ক্লাসে টোটাল 500 জন ছাত্রছাত্রী রয়েছে। তো 500 জন ছাত্রছাত্রীর মধ্যে 42% হচ্ছে ছাত্রী। তাহলে দেখো, তোমার স্কুলের টোটাল শিক্ষার্থী, তোমার ক্লাসে টোটাল শিক্ষার্থী 500 জন। 500 জনের মধ্যে 42% হচ্ছে ছাত্রীর সংখ্যা। তাহলে অ্যাকচুয়াল ছাত্রীর সংখ্যাটা কিন্তু এখানে দেওয়া নেই, এখানে দেওয়া আছে কি শতকরা একটা পার্সেন্টেজ দেওয়া আছে। এই শতকরা বা পার্সেন্টেজ থেকেই তোমার বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যাটাকে বের করা সম্ভব। ঠিক আছে, তাহলে কিভাবে সম্ভব আমরা যখন অঙ্কগুলোকে শুরু করব তখন ইনশাআল্লাহ 100% ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা কিছু বেসিক জিনিস এখন জেনে নেব। যেমন আমাদের মনে রাখতে হবে যে শতকরা একটি ভগ্নাংশ যার হর সবসময় 100 হয়। অর্থাৎ শতকরা বলতে পার্সেন্টেজ, আমরা শতকরাকে পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করি অ্যান্ড এটার মান আমরা বুঝি 100 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তাহলে বন্ধুরা দেখো, আমরা এই 100 ভাগের 1 ভাগ এটার পরিবর্তে এই শতকরা চিহ্নটাকে ইউজ করতে পারবো। আবার এই শতকরা চিহ্নটার পরিবর্তে আমরা 100 ভাগের 1 ভাগ এই কথাটাকে ব্যবহার করতে পারবো। তো চলো প্রথমে কিছু সূত্র আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। তোমরা যে সূত্রটা দেখতে পাচ্ছ, এই সূত্রটা কাজে লাগিয়ে আমরা অনেক অঙ্ক সমাধান করতে পারবো। ওকে, তাহলে প্রথমেই চলো পরিচিত হয়ে নেওয়া যাক এখানে কোন জিনিসটা আসলে কি। যেমন এখানে রয়েছে আসল। তাহলে আসল জিনিসটা কি বলতো? ধরে নাও কোনো একটা মানুষ কি করেছে, ব্যাংক থেকে বা সে ব্যাংকে কি করেছে 10% ইন্টারেস্টে সে 1 লক্ষ টাকা ব্যাংকে জমা রেখেছে 2 বছরের জন্য। তাহলে এই যে সে 1 লক্ষ টাকা ব্যাংকে যে রেখে 10% মুনাফা নিচ্ছে, তাহলে ওই 1 লক্ষ টাকাটাই কিন্তু হচ্ছে তার আসল। ঠিক আছে, এখন দেখো এখানে মুনাফার হার, ওই যে বললাম যে সে 1 লক্ষ টাকা রেখেছিল কত পার্সেন্ট মুনাফায়? 10% মুনাফায়। ওকে, অর্থাৎ সে প্রতি মাসে 1 লক্ষ টাকার জন্য যদি 10% মুনাফা হয় তাহলে 1000 টাকা করে সে এক্সট্রা মুনাফা পাবে। ওকে, আর সময়টা তো বললাম যদি 2 বছরের জন্য হয় এখানে সময় 2 বছর, 1 বছরের জন্য হলে 1 বছর। ওকে, আর এখানে দেখো মুনাফা, মুনাফার ইংরেজিটা হচ্ছে ইন্টারেস্ট। ওকে, ইন্টারেস্ট বললে মনে হয় তোমরা খুব সহজে বুঝতে পারতেছো, তাই না? আচ্ছা, আর আসলের ইংরেজিটা হচ্ছে প্রিন্সিপাল। তো প্রিন্সিপাল মানে কি? মৌলিক। তাহলে আমরা যেটা একটু আগে যে উদাহরণটা দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম
যেখানে 1 লক্ষ টাকা এটা হচ্ছে তার প্রিন্সিপাল বা আসল, মুনাফার হার যে হারে সে সুদ পাচ্ছে সেটা হচ্ছে মুনাফার হার। আর সময়টা তো সবাই বুঝতে পেরেছো। আর মুনাফা মানে বোঝাচ্ছে যে তুমি যে 1 বছরের জন্য বা 2 বছরের জন্য টাকাটা ব্যাংকে রাখলে সেই 1 বছরে তুমি টোটাল কত টাকা লাভ পাইলে বা কত টাকা তোমার ইন্টারেস্ট হইলো সেটাই হচ্ছে মুনাফা। তো যখন আমরা এই ধাঁচের অঙ্কগুলো করব তখন তোমাদের কাছে ব্যাপারগুলো আরো ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমে আমরা যেহেতু প্রথম ক্লাস এটা আমাদের, সেহেতু আমরা কিছু বেসিক জিনিস নিয়ে আসলে এখানে কথা বলবো। আমরা ডিপলি এখানে যাব না, আমরা ডিপলি পরবর্তীতে তোমাদের সঙ্গে আলোচনা করব। আচ্ছা, তাহলে দেখো আমি যে এখানে সূত্রটা লিখেছি এই সূত্রটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। আসল সমান মুনাফা গুণ 100 ডিভাইডেড মুনাফার হার গুণ সময়। ওকে, তাহলে দেখো বন্ধুরা, এই একটা সূত্র থেকে কিন্তু আমরা চাইলে আরো 3টি সূত্র বানাইতে পারবো। কিভাবে? ওই যে তোমাদের একটা জিনিস আমি বারবার বলেছিলাম যে আড়াআড়ি গুণ করে তোমরা সমানের এই পাশে জিনিসকে ওই পাশে পাঠাইতে পারবে, আবার এই পাশে জিনিসকে এই পাশে নিয়ে আসতে পারবে। সেই ক্ষেত্রে দেখো অনেক সময় তোমার কি থাকে, প্রশ্নটা এরকম থাকে যে হয়তো আসল দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, তোমাকে বের করতে হতে পারে যে মুনাফা কত। তা সেই ক্ষেত্রে আমাদের কি দরকার, আমাদের মুনাফার সমান যে সূত্র সেটা তো আমাদের দরকার, তাই না? তাহলে আমাদের কিন্তু মুনাফা সমান কি এইটাও কিন্তু একটা সূত্র রয়েছে। তাহলে মুনাফা সমান কি দেখো, আসল গুণন হার গুণ সময় ডিভাইডেড 100। এটা হচ্ছে কি মুনাফা সমান একটা সূত্র। তাহলে এই সূত্রটা তোমরা যদি মুখস্থ করতে না চাও তাহলে কিন্তু এখান থেকেও কিন্তু তোমরা এটাকে বের করতে পারবে। ঠিক আছে, কিভাবে বের করতে পারবে? প্রথম সূত্রটা থেকে এই সূত্রটা কিভাবে বের করা যায় সেটা তোমাদের আমি দেখাবো। তো বন্ধুরা দেখো, আমার উদ্দেশ্য হচ্ছে মুনাফা সমান কি সেটা বের করা। আমার উদ্দেশ্য হচ্ছে আমি মুনাফা সমান কি সেটা বের করব, তাই না? আচ্ছা, তাহলে তোমাদের আগেই বলেছিলাম যে ফাঁকা ঘরের অঙ্ক করার সময় যেমন ফাঁকা ঘরটাকে বাম পাশে রেখে বাকি সবগুলো জিনিসকে ডান পাশে পার করতে হয়, ঠিক এটার ক্ষেত্রে আমরা তাই করব। মুনাফাটাকে বাম পাশে রেখে এই সবগুলো জিনিসকে আমরা ডান পাশে আস্তে আস্তে পার করে দেব। তাহলে আসল দেখো, আসলের নিচে আমাদের মনে মনে 1 ধরে নিতে হবে। দেন আমরা কি করব, আমরা আড়াআড়ি বা বজ্র গুণন করব। তো দেখো যেহেতু এর নিচে 1 রয়েছে, সো 1 দিয়ে যদি আমরা মুনাফা গুণন 100কে গুণ করি তাহলে কিন্তু এটাই হয়। ওকে, এরপরে দেখো বা মুনাফার সমান, তোমাদের তো আগেই বলেছিলাম যে মুনাফা ছাড়া যা কিছু থাকবে সমানের ওই পাশে পার করতে হবে। সো এই পাশে তো এটা ছিলই, ওটাকে আমরা আগে লিখব আসল গুণ মুনাফার হার গুণ সময়। ওকে, আর দেখো এখানে মুনাফার সঙ্গে 100 গুণ ছিল, এই পাশে এসে ভাগ হয়ে গেল। ওকে, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। দেখো আমি মুনাফা সমান যে সূত্রটা লিখেছিলাম সেই সূত্রটা কিন্তু আমি প্রথম সূত্র থেকেই কিন্তু নিয়ে এসেতে পেরেছি। তো পরীক্ষায় যদি তোমরা ভুলে যাও, তোমরা চেষ্টা করবে সূত্রগুলোকে মনে রাখার, বাট যদি ভুলে যাও তোমরা কিন্তু এই পদ্ধতিটাকে অবলম্বন করে সূত্রগুলোকে বের করতে পারবে। ঠিক এইভাবে আমি মুনাফার হার সমান কি সূত্র সেটা বের করতে পারবো, সময় সমান কি সূত্র সেটা বের করতে পারবো। ওকে, ঠিক একই পদ্ধতিতে, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। ওকে, এরপরে এই অধ্যায়ের যে বেসিক জিনিসটা রয়েছে সেটা হচ্ছে লাভ ক্ষতি। তো বন্ধুরা ধরে নাও তুমি একটা কলম কি করেছো, 10 টাকাতে ক্রয় করেছো। কলমটি 10 টাকাতে ক্রয় করে বাসায় নিয়ে এসে তোমার বড় ভাইয়ের কলমটাকে অনেক পছন্দ হয়েছে, সেহেতু সে তোমাকে এখন বলতেছে যে আমি তোকে 15 টাকা দিচ্ছি, পেনটা আমাকে দে। তুমি দেখতেছো যে
সামান্য একটু জন্য তোমার 5 টাকা লাভ হচ্ছে, সেক্ষেত্রে তুমি কি করলে, পেনটাকে ভাইকে দিয়ে 15 টাকা নিয়ে নিলে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে তোমার কি হইলো, 5 টাকা লাভ হইলো। এই যে তোমার 5 টাকা লাভ হইলো, এই 5 টাকাটা তুমি কিভাবে বের করলা? দেখো, তুমি যে কলমটা ক্রয় করেছিলে 10 টাকা দিয়ে আর যে বিক্রি করেছো 15 টাকা দিয়ে, তাই না? তাহলে এখানে কিন্তু আমরা বুঝতে পারতেছি এখানে লাভ হয়েছে। তাহলে লাভ সমান আমরা কি বলতে পারি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তুমি 15 টাকা দিয়ে বিক্রি করেছো, 15 টাকা থেকে 10 টাকা বিয়োগ করলেই তো তোমার 5 টাকা লাভ বের হয়ে আসবে, তাই না? এই জন্য আমরা লাভ সমান বলি বিক্রয় মূল্য। ওকে ওকে, আচ্ছা। আবার দেখো, সব সময় যে লাভ হয় এমনটা কিন্তু নয়, অনেক সময় কিন্তু ক্ষতিও হয়ে যায়, তাই না? যেমন ধরে নাও, কোন একটা ফল বিক্রেতা কি করেছে, 10 টাকা হালি ধরে সে কলা কিনেছে, কিন্তু তার দুর্ভাগ্যের বিষয় কলাটা বিক্রি হয় নাই, কলাটা পচে নষ্ট হয়ে যাচ্ছে। যার ফলে সে কি করলো, সে 60 টাকা হালি দরে কলাগুলোকে সেল করলো। বলো তো তার কি হইল? অবশ্যই লস, কারণ সে 10 টাকায় কিনেছিল, অর্থাৎ তার ক্রয় মূল্য ছিল 10 টাকা, বিক্রয় মূল্য হয়ে গিয়েছে 60 টাকা। এই ক্ষেত্রে তার, আমরা বুঝতে পারতেছি তার ক্ষতি হয়েছে। তাহলে দেখো, তার ক্ষতি কত টাকা হয়েছে? 10 টাকা থেকে 3 টাকা 60 টাকাকে বিয়োগ করো, তাহলে পাচ্ছ কত? 3 টাকা, অর্থাৎ তার 3 টাকা ক্ষতি হয়েছে। তাহলে তার এই ক্ষতিটা আমরা কিভাবে পেলাম? ক্ষতিটা আমরা পেলাম তার ক্রয় মূল্য থেকে। দেখো, ক্রয় মূল্য 10 টাকা ছিল, ক্রয় মূল্য থেকে তার বিক্রয় মূল্যটাকে বিয়োগ, তাই না? দেখো, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আমরা লাভের সময় বিক্রয় মূল্যটাকে আগে লিখেছিলাম, ক্রয় মূল্যটাকে পরে লিখেছিলাম, কিন্তু যখন ক্ষতি হচ্ছে তখন কিন্তু ক্রয় মূল্যটাকে আগে লিখেছি, বিক্রয় মূল্যটাকে পরে লিখেছি। কেন? কারণ যখন লাভ হয় কোনো একটা জিনিস বিক্রি করে, তখন কেনা মূল্যের থেকে বিক্রি মূল্যটা বেশি থাকে। সো আমরা অবশ্যই করি, সবসময় আমরা বেশি জিনিস থেকে কম জিনিসকে বিয়োগ করি। সো আমরা এখানে বিক্রয় মূল্য আগে লিখেছি। আর যখন তোমার কোনো একটা জিনিস বিক্রি করে ক্ষতি হচ্ছে, তখন তোমার কি করা লাগতেছে? তখন কিন্তু তোমার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কমে যাচ্ছে। তাহলে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। সো ক্রয় মূল্যটা আগে লিখতে হবে, বিক্রয় মূল্যটা। তো আমি তোমাদের যে সূত্রগুলো এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম, সেই সূত্রগুলো তোমাদের কিন্তু অবশ্যই অ্যাট ফার্স্ট মুখস্থ করতে হবে। দেন তোমরা এই অধ্যায়ে যে অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলো কিন্তু খুব সহজেই তোমরা করতে পারবে। আজকে টিউটোরিয়ালে আমরা শতকরার বেসিক জিনিসগুলো জানার চেষ্টা করলাম। নেক্সট টিউটোরিয়ালে তোমাদের পাঠ্য বইয়ের প্রথম থেকে ইনশাআল্লাহ শুরু করব। তোমাদের দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।